ঘরে আজ কাজ নেই, সব বউ বেকার। আটা মাখা ভুলে গেছে পেয়ে রুটি মেকার। শিলনোড়া তুলে রাখে মিক্সিতে বাটা, ভুলে গেছে হাতে করে দিতে ডাল কাটা। হাতটাতে কালি হবে কতবার ধোবেন, টুক করে চালু করে মাইক্রো ওভেন। কালো হয়ে থাকে চাটু রোজ ঘ্যান ঘ্যান, হাসি মুখে এনে দিল নন স্টিক প্যান। নমস্কার, আজকে কিন্তু আমি ছড়া বলতে বসিনি। আজকে বসেছি একজন বিখ্যাত খেলোয়াড়ের সাথে, রঞ্জিত সাহা। ফুটবল কাকে বলে এবং ফুটবল কবে থেকে শুরু সেটা নিয়েও প্রশ্ন তাকে আমরা করব না, তার খেলোয়াড় জীবন নিয়ে আজকে কিছু কথা হবে। রঞ্জিত দা নমস্কার। এই কথা কাহিনীর এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা সত্যি গর্বিত। বলছি কবে থেকে শুরু হলো খেলোয়া? আমার ছোটোবেলায় আমি 4-10 আন্ডার-8 থেকে খেলতে আরম্ভ করেছি। সেই সময় বেলঘড়িয়া মহাকালী স্কুলের পেছনে আমার বাড়ি ছিল। ওখানে একটা ছোট্ট মাঠ ছিল, সেখানে সবাই বাচ্চারা, আমরা যে তখন বয়স অনেক ছোট, আমরা 4-10 বুঝতে পারছেন। সেখানে একজন আমাদের স্কুল টিচার ছিল, বেলঘড়িয়া স্কুলের টিচার দিলীপ ব্যানার্জি ছিল, উনি আমাদের খেলাতেন এবং বহু টুর্নামেন্টে নিয়ে গেছেন, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সেই থেকেই আমার ফুটবল মানে খেলোয়াড় জীবন শুরু হয়েছিল। তা সেইখানে তো সীমাবদ্ধ রইল না, ধীরে ধীরে তো আপনি একটু করে এগিয়ে গেলেন। সে এগিয়ে যাওয়ার কাহিনিটা একটু শুনবো। এগিয়ে যাওয়ার কাহিনিটা আমি স্টেপ বাই স্টেপ এসেছি। যখন আন্ডার-8 খেলতে খেলতে 5 ফুটের খেলেছি, কয়েকটা টুর্নামেন্ট খেলেছি। তারপর আইএফএতে একটা কাগজে অ্যাডভার্টাইজ দিয়েছিল আইএফএ। অশোক ঘোষ তখন ছিল, অশোক ঘোষ সেক্রেটারি ছিলেন। হলিস কোচিং ক্যাম্প, সেইখানে সারা বাংলা কেন, সারা ইন্ডিয়ার অনেক ছেলেরা এসেছিল ওখানে টুর্নামেন্ট মানে ট্রায়াল দিতে। তাও সেই সময় 79 আমরা হচ্ছে ফার্স্ট ব্যাচ, হলিস কোচিং ক্যাম্পের ফার্স্ট ব্যাচ। 79-এ 2000 ছেলের মতন ট্রায়ালে এসেছিল। সেখান থেকে ওরা 30 জন ছেলে বেছে নিয়েছিল। সেই 30 জনে আমিও ছিলাম এবং 3 বছর ওখানে আমি কাটিয়েছি। ওইখানে খেলে যখন বেরোলাম তখন আমাকে কলকাতার টিমের ফার্স্ট ডিভিশন টিম ঐক্য সম্মিলনী, যেটা দমদমে আছে, ওইখান থেকে আমাকে ওরা অফার করলো, আমি ঐক্য সম্মিলনীতে যোগ দিয়েছিলাম। আচ্ছা, ওইখান থেকে খেলতে খেলতে ওইখানে আমি 1 বছর খেলেছি, 2 বছর খেলেছি, 2 বছর খেলেছিলাম। তারপর আমাকে ক্যালকাটা পোর্ট ট্রাস্ট নিয়ে নেয়। পোর্ট ট্রাস্ট নিয়ে যাওয়ার পর আমাকে ওখানে চাকরি দিয়েছিল ওরা। তারপরে আমি ওখানে 3 বছর খেলেছি। খেলার পর আমি এরিয়ান্স আমাকে ডেকে নেয়। না, তার আগে আমি ওই চাকরিটা ছাড়তে, পোর্ট ট্রাস্টে খেললে অন্য ক্লাবে খেলতে পারবে না, তাকে চাকরি ছাড়তে হবে। তার জন্য আমি একটা জব পেয়ে গেছিলাম ব্যাংকে। আমার তখন ব্যাংকের নিচ্ছিল, ব্যাংকে আমি জয়েন করেছিলাম। হ্যাঁ, সেই সময় তাই আমার সুবিধা হয়েছিল অন্য ক্লাব খেলার জন্য। তারপর আমি এরিয়ান্সে যাই, পোর্ট ট্রাস্ট থেকে এরিয়ান্সে খেলে তারপর আমি বড় টিমে যাই। বড় টিম মানে ইস্টবেঙ্গল টিমে, ইস্টবেঙ্গল টিম ডাকে। আমি ওখানে 3-4 বছর খেলেছি এরিয়ান্সে। তারপর ওরা আমাকে ডেকে নেয়। সেইখানে আমি খেলে যে বছর আমি ওখানে জয়েন করলাম, প্র্যাকটিস করতাম, রেগুলার প্র্যাকটিস করতাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না, সুযোগ দিচ্ছিল না। তা বাড়িতে চলে আসতাম, প্র্যাকটিস করতাম, বাড়িতে চলে আসতাম। মা বললো, কী রে, তোকে খেলাবে না? আমি তখন একটু রেগে গিয়ে মাকে বলেছিলাম, যেদিন খেলাবে সেদিন দেখবে মা, সেটা এই কথাই বলেছিলাম। তারপর একদিন আমার খেলার সুযোগ এসে গেল। আচ্ছা, সুযোগ এসে গেল, সুযোগ তো আসলো, কিন্তু আপনি কোন পজিশনে খেলতেন সেটা তো শোনা হয়নি। হ্যাঁ, আমি স্ট্রাইকারে খেলতাম। আর সুযোগটা এসে গেল, রোজই আমরা অফিস থেকে গিয়ে আমরা টেন্টে বসি। সেই সময় একদিন কার্তিক সেট, আমাদের সিনিয়র প্লেয়ার, সে আসেনি। এবার আমি যখন আমরা সব টেন্টে বসে আছি, তখন আমাদের যে স্টাফ ছিল আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের,
জার্সি সব দিত, তাই দেখে আমাকে বললো রঞ্জিত তুমি আজকে ড্রেস করো। সেই দিন আমি ড্রেস করলাম, করার পর মাঠে গেলাম, ওয়ার্ম আপ করে মাঠের বাইরে বসে আছি। ফার্স্ট টিমে ছিলাম না। খেলার ফার্স্ট হাফ হয়ে গেছে, সেকেন্ড হাফ হয়ে গেছে, হয়ে 15 মিনিট বাকি ছিল। হ্যাঁ, সেই সময় আমার প্রদীপ ব্যানার্জি তখন কোচ ছিলেন। প্রদীপ দা বললো রঞ্জিত তুই ওয়ার্ম আপ করো, নামো। দেবাশিস সরকার বলে একটা ছেলে ছিল, তাকে বসিয়ে আমাকে নামালো। আমি ওই 15 মিনিট না 17 মিনিট ছিল, সেই 17 মিনিট আমি হ্যাটট্রিক করি। হ্যাটট্রিক করেন? হ্যাঁ, প্রথম ম্যাচেই আমি বিপক্ষে কে ছিল? বিপক্ষে ওয়ারি একটা টিম ছিল, এখন মনে পড়ছে না, অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, সেই হ্যাটট্রিক করার পর তারপর আমি লাস্ট 7-8টা ম্যাচে 11টার মতন গোল করেছিলাম লাস্ট টোটাল ওই লিগে। মানে ওই 7-8টা ম্যাচ বাকি ছিল। লাস্ট 7-8টা ম্যাচ আমি খেলেছিলাম। এই যে খেলেছিলেন বললেন, আপনার খেলার মধ্যে কি টেকনিক ছিল যেটা অন্য খেলোয়াড়রা আপনাকে সেটা আটকাতে পারেনি? কি টেকনিক, সেই টেকনিকটা একটু বলুন। টেকনিকটা আমার তো একটা মানে আমি স্ট্রাইকার, যেহেতু আমার একটু মানে ছটপটে ভাবটা ছিল যে গোল করতেই হবে, গোল না করলে স্ট্রাইকারের কোনো মূল্য নেই। যতই ভালো স্ট্রাইকার হোক তাকে গোল করতেই হবে, যত বাজেই খেলুক তাই সেই স্ট্রাইকারকে গোল করতে হবে। ওই গোল করার একটা প্রবণতাটা আমার খুব ছোটোবেলার থেকেই ছিল। আচ্ছা, একটা গোল করার যে প্রবণতা, সেটা আপনার পাশাপাশি তো প্লেয়াররা থাকতে হবে, না প্লেয়াররা যদি সহযোগিতা না করে তো আপনি সেটা করতে পারবেন না। সেটা অনেক বড় প্লেয়ার ছিল আমার তখন, ইস্টবেঙ্গল টিমে কে নেই, সঙ্গে কিষাণু, বিকাশ, হ্যাঁ, সুরিনমল ঘোষ, তারপরে স্ট্রাইকারে আমি, চিমা, কুলজিৎ, কে ছিল না? চিমা? কিন্তু আপনাকে তো চিমা বলে ডাকা হতো শুনেছি। আমাকে ছোট চিমা বলে, আমি যখন গোল করতাম তখন আমাকে ছোট চিমা বলেই ডাকা হতো। হ্যাঁ, ছোটো চিমা বলেই ডাকতো সব, ছোটো চিমা এসে গেছে। খুব আমি দর্শকরা খুব আনন্দ পেত, আমিও খুব আনন্দ পেতাম। হ্যাঁ, দর্শকদের খুব মানে আমাকে নিয়ে খুব মজা করতো। আচ্ছা, এই যে সমস্ত খেলোয়াড়দের সঙ্গে খেলেছিলেন তাদের কিছু কিছু ঘটনা তো আপনাদের আছে, সেই ঘটনার মধ্যে যদি কিছু মনে থাকে আপনার, যদি সেই সময় কিছু ঘটনা যদি আপনার মনে পড়ে, সেই সমস্ত খেলোয়াড় যাদের সঙ্গে আপনি খেলেছিলেন তাদের কিছু দুঃখের কাহিনীও আছে, আবার কিছু হাসির কাহিনীও আছে, সেরকম একটা ঘটনা যদি আপনার কিছু মনে পড়ে যদি বলুন। যে মনে যদি থাকে বলতে পারেন, না বললেও অসুবিধা নেই। ধরুন একটা কোনো ঘটনা যদি আপনার থাকে। আচ্ছা, ইস্টবেঙ্গল খেলতে খেলতে তারপরে কি হলো? ইস্টবেঙ্গল খেলতে খেলতে আমার একটা ভুল ডিসিশন হয়েছিল। সেই বছর আমি আর ইস্টবেঙ্গলে থাকিনি, যেহেতু প্রদীপ ব্যানার্জি মোহনবাগানে চলে গেল। হ্যাঁ, আমার ডিসিশনটা ভুল ছিল, এখন মনে হচ্ছে। এখন না, ভুলটা হলো কেন, আমার কোনো গাইড মানে আমাকে যে গাইড করবে সেই সময় কেউ ছিল না। ভুলটা কি সেটা তো দর্শক জানতে চাইছে। ভুলটা মানে আমি যেখানে মানে ওই যে আমি এতগুলো গোল করেছি, দর্শক আমাকে নিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে, আমি একটা অন্য ক্লাবে গিয়ে আবার সেই যে ইয়েটা তৈরি করা, সেটার জন্যই আমার মনে। তাও মোহনবাগানে আমাকে 3টে ম্যাচ আমি খেলেছিলাম, তাতে 2টো গোল করেছিলাম। হ্যাঁ, আমার ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে গেলেন? হ্যাঁ, আমি ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে গেলাম, গিয়ে ওখানে আমি 3টে ম্যাচ পরপর 3টে ম্যাচে গোল করেছিলাম, কিন্তু আমার একটা মানে হাঁটুতে লেগে গেছিলো। আচ্ছা, তারপর থেকে একটু পিছিয়ে পড়তে হলো আমাকে। হাঁটুতে লাগার কারণে আপনাকে আস্তে আস্তে আমার মোহনবাগান থেকে কি আপনি খেলা? না 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 না, মোহনবাগান থেকে ছেলে আমি আবার ব্যাক করেছিলাম ইস্টবেঙ্গলে। আচ্ছা, তারপরে? হ্যাঁ, তারপরে ইস্টবেঙ্গলে খেলার পরে আবার ছোটো টিমে গেছি, আবারও ছোটো টিমে গেছি, রাজস্থানে গেছি, তারপর আবার অনেক খেলতে খেলতে তারপরে খেলা ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনার সময় যে সমস্ত খেলোয়াড়দের আপনি দেখেছেন তাদের কার কার কথা খেলা আপনার এখনও মনে আছে? আমাদের তো কিষাণু, বিকাশ, এদের তো খেলা তো অসাধারণ খেলা। তারপর স্টপারে মনোরঞ্জন ভট্টাচার্য, তরুণ দে, এরা ছিল, এদের অসাধারণ। গোলে ভাস্কর গাঙ্গুলি ছিল, ভালো ভালো প্লেয়ার সব, ওদের সাথে আমি খেলেছি। মোহনবাগানে খেলেছি, সুব্রত ভট্টাচার্য ছিল, প্রশান্ত ব্যানার্জি ছিল। আপনার মনে হয় না যে আপনার সঙ্গে মেসির তুলনা করলে খুব ভালো হতো? না 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 না, মেসি কোথায়, আমি ওইসব কথা বলবেন না। মেসি ফেসি ওইসব ওদের ধারের কাছে নাম না।
আমরা নিমিত্ত মাত্র খেলেছি, আনন্দ পেয়েছি, দর্শককে আনন্দ দিয়েছি, দর্শকরা আনন্দ করেছে, এটাই আমার কাছে অনেক। তাহলে ভবিষ্যতে কি মেসি কি আমাদের ভারতবর্ষ থেকে উঠে আসবে না? এইটা এখন বলা কঠিন, কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি প্লেয়ার এখন উঠছে না, সব উঠছে না কেন? আগে আমাদের পাড়ায় পাড়ায় যেসব খেলা হতো এখন সেসব নেই। আমরা যখন খেলতাম প্রতি পাড়ায় প্রতি বছর প্রচুর টুর্নামেন্ট হতো, টুর্নামেন্ট থেকে প্রচুর ছেলে উঠে আসছে, কত ক্যাম্প হতো এই যে হলদিস কোচিং ক্যাম্পে, এই যে আমাদের হলদিস কোচিং ক্যাম্প যে অশোক ঘোষ করেছিলেন, হ্যাঁ, আইএফএতে, এইসব ক্যাম্প করে দেওয়া উচিত। সব গরিব, আর ফুটবল খেলতে আসছে সব গরিব ঘরের ছেলে মেয়েরা, হ্যাঁ, বড়লোক ঘরের খুব কম আসে ফুটবলটা খেলতে। সেই সব ছেলে মেয়েদের, আর হলদিস কোচিং ক্যাম্পে আমাদের একটা টিফিন দিত, সেই টিফিনটাও ধরুন হরলিক্স দিত, ডিম, পাউরুটি, কলা, দুটো করে ডিম দিত, কলা দিত, টোস্ট দিত, পাউরুটি টোস্ট। আমরা কত আনন্দ করে খেতাম, মানে খেলার প্র্যাকটিসের শেষের পর। আমাদের কোচ ছিল স্বর্গীয় অচ্যুত ব্যানার্জি স্যার, উনি আমাদের অনেক, আমরা যে 79-এর ব্যাচ, সব ছেলে, অনেক ছেলে কলকাতা মাঠে বড় টিম খেলেছে, অনেক বড় বড় ভালো ভালো ছোট ক্লাবও খেলেছে। সেই 79-এর ব্যাচ থেকে অনেক ছেলে উঠে এসছে। তাহলে এখন যে অভাবটা বললেন, এটাকে কাটাতে গেলে কি করতে হবে? এটা অফিসিয়ালি ওই আইএফএ থেকে দায়িত্ব নিতে হবে, সব জায়গায় ক্যাম্প করে দিতে হবে বাচ্চাদের জন্য। আপনাদের কোনো দায়িত্ব নেই? আপনার প্রাক্তন খেলোয়াড়দের কোনো দায়িত্ব নেই? প্রাক্তন আমি তো ছোটোখাটো প্লেয়ার, যারা আরও বড় বড় প্লেয়ার আছে, মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, তারা যদি করে তাহলে হবে। আমাদের তো আমরা একটু অনেক ছোট ওদের থেকে, ওরা তো অনেক আগে এসছে, ওরা তো 60-70 দশকের। এইভাবে যদি একে অপরের উপরে আপনারা চাপিয়ে দিতে থাকেন তাহলে ফুটবলে কোনো উন্নতি হবে না মনে হয়। সেটা উন্নতি হবে না বলতে পারছি না, কিন্তু এইসব টুর্নামেন্ট যদি না হয় প্লেয়ার আসা খুব মুশকিল। আগে কোথাতে কল্যাণী থেকে ছেলেরা আসতো আমাদের সময়, কল্যাণী, কাঁচরাপাড়া, তারপর ডায়মন্ড হাবড়া, এইসব জায়গা থেকে ছেলে আসতো। এখন কোথায় মানে বাঙালি ছেলে কোথায়? বাঙালি ছেলে নেই, একদম নেই। বাঙালি ছেলে নেই, কিন্তু তো অন্য রাজ্যের প্লেয়াররা তো ভালো খেলছে, তার মানে আমাদের এখানে ছেলেরা একটু অলস হয়ে পড়েছে। আমাদের ছেলেরা নিশ্চয়ই অলস হয়ে পড়েছে, এবং আমাদের সিনিয়র প্লেয়ারদেরও আছে, আপনি যেটা বলছেন, সিনিয়র প্লেয়ারদেরও দায়িত্ব নিতে হবে, বুঝেছেন? সিনিয়র প্লেয়াররাও দায়িত্ব নিলে অনেক প্লেয়ার উঠে আসবে। আমাদের মানে বেঙ্গলে প্রচুর ছেলে আছে, গ্রামে গঞ্জে প্রচুর এমন ছেলে আছে, মানে যদি ঠিক মতন ট্রেনিং পায়, খুব মানে আমাদের আবার সেই পুরনো জায়গায় ফিরে যাবে। 60-70 দশকের, 80 দশকে যেসবভাবে খেলেছিল আমাদের বেঙ্গল টিমে, ইন্ডিয়া টিমে একটা সময় ছিল সব বেঙ্গলের 8-10 জন করে খেলতো ইন্ডিয়া টিমে, বা বাইরের কিছু ছেলে থাকতো। এখন ইন্ডিয়া টিমে কোনো আমাদের বেঙ্গলের কোনো ছেলে থাকে না, এইসব ক্যাম্পগুলো উঠে যাওয়াতে কোনো টুর্নামেন্ট হয় না। তা আজকে আমাদের যে আলোচনা চলছে তার মধ্যে আছে সমীরণ কুণ্ডু, কবি এবং লেখক এবং ফুটবলার ছিলেন। তা ওনার কাছে জিজ্ঞাসা করবো, ওনারও কি একই মত? আমার মত একদমই একমত, কারণ আগামী যারা খেলতে আসছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ছেলে, তাদের অর্থনৈতিক জায়গাটাকেও এস্টাবলিশ করাতে হবে। তা ছেলেমেয়েরা মূলত ফুটবল যারা খেলতে আসে তারা দরিদ্র ঘর থেকে খেলতে আসে, এবং বিশেষ করে যেগুলো বাইরের দেশে যেগুলো আমরা দেখতে পাই, যে ট্রেনিং ক্যাম্পগুলো, যত বেশি ট্রেনিং ক্যাম্প হবে তত বেশি সম্ভাবনা থাকবে। তা ট্রেনিং ক্যাম্প আমাদের সময়, রঞ্জিত শাহ যেটা বললেন, যে আমাদের সময় যেটা হয়েছে হরলিক্স ক্যাম্প, সেই সময় একটা সাব জুনিয়র লিগ চলছিল, সাব জুনিয়র লিগ 2 বছর হয়েছিল। সেই সাব জুনিয়র লিগে আমিও খেলেছিলাম, সেটা আমি অন্য একটা টিমের হয়ে খেলেছিলাম। তো তখন কলকাতায় এরকম প্র্যাকটিস হতো ছোটোদের, একদম আন্ডার-16 সব ছেলেরা খেলছে। তো এরকম ধরনের ইয়েটা কিন্তু এখন আর সেই জিনিসটা নেই, একেবারেই টোটালি অফ হয়ে গেছে। এবারে বিদেশ থেকে নানা রকম প্লেয়াররা আসছে, তাদের সেখানে অন্যরকম সন্দেহজনক ব্যাপারও কিছু আছে, সেটা আমি এখানে খোলাখুলি বলতে চাই না। হ্যাঁ, এইটা একটা বড় ব্যাপার। আর
মূল যে ব্যাপার সেটা হচ্ছে এই যে ছোট ছোট প্লেয়াররা ছোট থেকেই যদি তাদের বেসিক, একটা ছেলে বল রিসিভ করছে, সেই রিসিভটা তাকে সঠিকভাবে প্রথম থেকেই শিখতে হবে। সে একবার ভুল শিখে গেলে সেই ভুলটাকে সংশোধন করে। তার মানে কি কোচের অভাব, সঠিক কোচের অভাব আপনার মনে হয়? হ্যাঁ, কিছুটা তো আছেই। আমরা যেমন স্যার উচ্চুদ্দিন ব্যানার্জিকে পেয়েছিলাম, উনি একদম নিজের হাতে ধরে কোথা দিয়ে বল রিসিভ করতে হবে, কোথা দিয়ে ইনস্টেপ মারতে হবে, আউট স্টেপ মারতে হবে, সব দেখিয়ে দিত। এখনকার কোচরা সেটা কি পারবে সেইভাবে করতে? একটা কোচের কি কি গুণ থাকা উচিত একজন খেলোয়াড়ের চোখে? একদম ছোট খেলোয়াড়ের মানে কোচের গুণ থাকা প্রথম বেসিকগুলো দেখিয়ে দেওয়া, কীভাবে দৌড়তে হবে। অনেক ফ্ল্যাট ফুটে দৌড়ায় আমরা যখন তখন ফ্ল্যাট ফুটে সবাই অনেকে দৌড়তো, তাকে বললো আগে টো ফেলে তারপর ইয়ে করবে। এই দৌড়নোটা, রিসিভিং, কোথা দিয়ে ইনস্টেপ মারতে হবে, কোথা দিয়ে আউট স্টেপ মারতে হবে, কোথা দিয়ে ইয়ে করতে হবে, চিপ করতে হবে, এইসবগুলো দেখাতে হবে। এগুলো ছোটোবেলার থেকে যদি না হয়, বড় গিয়ে যদি ভুল শেখে, ভুলটা তো আর শুধরানো যাবে না। আচ্ছা, শুনেছি আমাদের এখানে খেলোয়াড়রা একটা চাকরি পেলেই খেলা থেকে সরে যায়, কিন্তু আপনিও তো চাকরি পেয়েছিলেন, কিন্তু আপনি তো সরে যাননি, তা এখন সেটা কেন হচ্ছে? আমার ইয়েটা হচ্ছে, আমি চাকরি পাওয়ার পর আমি কিন্তু মানে আমি যখন চাকরি পাই, আমি তখন সাব জুনিয়র বেঙ্গল খেলেছিলাম। একটা বেঙ্গলের সার্টিফিকেট দরকার, তো শুধু সাব জুনিয়র বেঙ্গল খেলে আমি চাকরি পেয়েছিলাম। তারপরে কিন্তু আমি অনেক ন্যাশনাল খেলেছি, 12টা ন্যাশনাল খেলেছি আমি, সিনিয়র জুনিয়র মিলিয়ে। এখন কি করছেন অবসর সময়? অবসর সময় এই সকালবেলা আমরা কলেজের মাঠে যাই, আমাদের সঙ্গে মনোরঞ্জন ভট্টাচার্য, তারপরে শেখর সাহা, তারপরে সমীরণ মুখার্জি, এরা সব অনেক প্লেয়াররা থাকে, তরুণ নাহা, এরা সব যাই, আমরা সব অনেক প্র্যাকটিস করি। বাচ্চারা প্র্যাকটিস করে, তাদের একটু দেখিয়ে দিই। আর কোচ আছে, আলাদা কোচ আছে আমাদের, বেলুগা স্পোর্টিংয়ের কোচ আছে ওই কলেজের মাঠে। রোজ সকালে আমরা যাই ওখানে, প্র্যাকটিস করে আড্ডা মেরে চা পা খেয়ে এইভাবেই সময় কাটাচ্ছি। ফুটবলের ভবিষ্যৎ কি পশ্চিমবঙ্গে? ফুটবলের ভবিষ্যৎ একদম নীল। একদম নীল? একদম নীল। বাংলা ছেলে যদি না আসে তাহলে আর কিছুতেই ফুটবল আর কোনো ইন্ডিয়া টিমে আপনি দেখুন, মনোরঞ্জন ভট্টাচার্যের আমলে ইন্ডিয়া টিমে কতজন বাঙালি খেলতো বলুন তো? 11 জনের মধ্যে 8 জন 9 জন বাঙালি ছেলে ছিল। এখন একটা ছেলে নেই ইন্ডিয়া টিমে। বাংলা কতদিন বাদে সে রিসেন্ট চ্যাম্পিয়ন হলো সন্তোষ ট্রফি। একদম যদি এইসব ক্যাম্প ফ্যাম্প না হয় এবং বাংলার থেকে যদি ছেলেরা খেলতে না আসে, এখন আরেকটা হচ্ছে এই যে বাচ্চা ছেলেরা মোবাইল আর বাইক, এই হচ্ছে ওদের এই স্বপ্ন। তাদের মধ্যে আর ফুটবল খেলোয়াড় হওয়ার কোনো স্বপ্ন নেই বলছেন? কোনো স্বপ্ন নেই এখন, আর কেউ স্বপ্ন দেখছে না, কেউ আর স্বপ্ন দেখছে না। ফুটবলে আর কেউ স্বপ্ন দেখছে, ক্রিকেটে আসবে এই যে মহিলারা। তার জন্য কি আপনার মনে হয় না আমাদের অর্থনৈতিক ব্যাপারটাও, ফুটবল খেলে যে পরিমাণ টাকা পাওয়া যায় ক্রিকেট থেকে অনেক বেশি পাওয়া যায়, এটাও কি কারণ কি হতে পারে? এটাও একটা, আপনি যেটা বলেছেন এটাও একটা ঠিক। ফুটবল খেলে আমরা যেটা পাই সেটা ক্রিকেটের অনেক গুণ বেশি। হ্যাঁ, আর ক্রিকেট তো একটু মানে বড়লোক বাড়ির থেকে ক্রিকেট খেলতে আসে, গরিব বাড়ির থেকেও আসে, কিন্তু ক্রিকেটে বেশি মানুষ এখন ক্রিকেটের দিকে বেশি ঝোঁকে, এর জন্যে যে পয়সাটা বেশি ক্রিকেটে। তাই ক্রিকেটে অনেক ক্যাম্প হয়, আমাদের ফুটবলে কোনো ক্যাম্প নেই। আপনি সাউথের দিকে দেখবেন প্রচুর ক্যাম্প আছে ক্রিকেটের খেলার জন্যে, প্রচুর বাচ্চাদের নিয়ে ক্রিকেট খেলা হয়। যারা আসছে, যদিও কেউ এসে যায়, তাদের কি বলবেন? এসে যায় মানে যদি ফুটবল খেলতে আপনি বলছেন কেউ আসছে না, কিন্তু যদি এসে গেল 10 জন 5 জন ছেলে, বাঙালি ছেলে খেলতে এসে গেল, তাদের সম্বন্ধে কি বলবেন? তাদের কি উপদেশ দেবেন? কিভাবে পড়ে থাকতে হবে? আমি বলি সবসময় যে ফুটবল খেললেই যে প্লেয়ার হতে হবে সেটা নয়, তার শারীরিক গঠনটাও হবে। বাচ্চাদের বলি, আমি এখনও বলি, আমরা মাঠে গিয়ে তোমরা আসছো ঠিক ভালো কথা, রোজ আসবে, যেদিন শরীর খারাপ করবে সেদিনও আসবে, কিন্তু কিছু করবে না, মাঠের পাশে দাঁড়িয়ে থাকবে। যেটা আমরা করেছি প্র্যাকটিসে, আমাদের স্যাররা বলে দিত যে তোমাদের শরীর খারাপ থাকলে উইন্ডেড হলে তোমরা মাঠে এসে বসে থাকবে,
কিন্তু প্র্যাকটিসে রোজ আসবে, এইটা থাকতে হবে, মানে রেগুলারিটি মেনটেন করতে হবে। আর একটু বড় হলে যখন বুঝতে পারবে যে আমি একটা কিছু করব, কাউকে দেখে আমরা যেমন মনা ভট্টাচার্যকে দেখে আমরা ফুটবলটা দেখেছি যে হ্যাঁ মনা ভট্টাচার্যের মধ্যেও খেলতে হবে, কেন মনা ভট্টাচার্য আমাদের সঙ্গে এসে প্র্যাকটিস করতো কলেজের মাঠে এসে, ওর সাথে আমরা ফাইট করতাম, সেই থেকে আমরা উঠে এসেছি। এটা মনের জোর রাখতে হবে, বাঙালি ছেলেদের এই মনের জোরটা রাখতে হবে। বাঙালি ছেলেদের এই মনের জোর রাখতে হবে, এই কথা আমরা শুনলাম রঞ্জিতবাবুর কাছ থেকে। আবার ফিরে আসুক সেই সোনালি দিন, বাংলার ঘরে ঘরে সেই ছেলে হবে কবে, সেই ছেলে হবে এই আশা করে আমাদের সঙ্গে যারা ছিলেন সমীরণবাবু এবং রঞ্জিত সাহা, তাদেরকে সবাইকে কথা ও কাহিনীর থেকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ করলাম। আশা করি আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে। আরও কার কথা আপনারা শুনতে চান সেটা আমাদের অবশ্যই জানাবেন, এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার। নমস্কার। আমরা একটু চলে গিয়েছিলাম অন্যখানে, কিন্তু আবার ফিরে আসলাম। আমি আমার এই ছড়ার বই দেখতেই পাচ্ছেন, স্বাস্থ্য গড়ায় ছন্দে ছড়ায়, উনি আমরা স্বাস্থ্য সচেতন এবং বলেই দিল সবসময় স্বাস্থ্যের ব্যাপারে নজর রাখবে, তাই এই বইটি আমি ওনার হাতে তুলে দিচ্ছি। দাদা একটু বইটা দেখাবেন সবাইকে। আপনারা বইটা দিলাম, আমাদের কাজ এখানটাই শেষ হলো। নমস্কার।